আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ফার্মাসিস্ট সুভাষ সিংহ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আছি, কিন্তু সবাই তো ভালো নেই। সেটাই, সংখ্যা দেশের অবস্থা আমাদের পৃথিবীব্যাপী। দেখে আসবো পত্রিকাগুলো শিরোনাম। দৈনিক ইত্তেফাক, প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে পারেনি কর্তৃপক্ষ। প্রিন্স ফিলিপের জীবন অবসান। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরে আসায় জলবায়ু কূটনীতি নতুন গতি পাবে প্রধানমন্ত্রী। মানব জমিন, প্রধানমন্ত্রীকে বাইডেনের আমন্ত্রণপত্র হস্তান্তর। ঢাকায় কেরির ব্যস্ত 6 ঘন্টা। প্রিন্স ফিলিপ মারা গেছেন। একদিনে আরও 63 জনের মৃত্যু, শনাক্ত 7,462। কোভিড বিধিনিষেধ লঙ্ঘন, নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা। মায়ের চোখের সামনে অ্যাম্বুলেন্সে মারা গেল রাজু। কেমন হবে সর্বাত্মক লকডাউন? দেশ রূপান্তর, 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন। রবিবার হতে পারে প্রজ্ঞাপন। এবার জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। 14 দিনের লকডাউনের সুপারিশ কারিগরি কমিটির। কার্যকর লকডাউন চান জনস্বাস্থ্যবিদরা। বিধি নিষেধহীন 12-13 এপ্রিল নিয়ে উদ্বেগ। মোমেন কেরি সংবাদ সম্মেলন। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সম্মান দেখায়নি, জন কেরি। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরা জলবায়ু কূটনীতিতে নতুন গতি আনবে প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি ভেঙে নিউ মার্কেট গাউছিয়ায় ক্রেতার ঢল। অভিজাত মার্কেট ক্রেতা শূন্য। বাংলাদেশ প্রতিদিন, সংকটের শেষ নেই হাসপাতালে। ঠাঁই নেই আইসিইউতে, মিলছে না সাধারণ শয্যা। অক্সিজেন সংকটে মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী। ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুহার বাড়াচ্ছে উদ্বেগ। সেবা পাচ্ছে না অন্য জটিল রোগীরাও। আসছে কঠোর লকডাউন। রফিকুল মাদানির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। রোহিঙ্গাদের দায় শুধু বাংলাদেশের একার নয়। লিডার্স সামিটে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকা ঘুরে গেলেন জন কেরি। আমাদের সময়, নারায়ণগঞ্জে থানা ও ফাঁড়িতে বসলো এলএমজি চৌকি। আসছে সর্বাত্মক লকডাউন। যতটা সম্ভব ঘরে থাকতে হবে। 2 সপ্তাহের পূর্ণ লকডাউন চায় জাতীয় পরামর্শক কমিটি। করোনাক্রান্ত বিশ্বের রেকর্ড ছড়াচ্ছে আক্রান্ত, মৃত্যু। দেশে করোনায় আরও 63 মৃত্যু, আক্রান্ত 7,462। যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পাচ্ছেন শেখ হাসিনা। জয় দিন। আজ মুজিবনগর সরকার দিবস। 14 এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউন। জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব। ভিড় না বাড়তেই স্বাস্থ্যবিধি উধাও, খুলছে দোকান, বিপণী বিতান। 2 সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ পরামর্শক কমিটি। বিনা অনুমতিতে ওমরাহ করলেই 2 লাখ টাকা জরিমানা। ইনকিলাব, জলবায়ু ঝুঁকি মোকাবিলা শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন। মার্কিন দূতাবাস, রানী এলিজাবেথের স্বামী যুবরাজ ফিলিপের মৃত্যু। দেশে করোনা ভাইরাস, দিনে আক্রান্ত প্রায় 7,500, 24 ঘন্টায় মৃত্যু 63। বিশেষজ্ঞদের মতে কমপক্ষে একটানা 14 দিন লক ছাড়া লকডাউন নয়। সময়ের আলো, হাসপাতালে অ্যাম্বুলেন্সের লাইন। ছুটি কার্যকর হচ্ছে কওমি মাদ্রাসাগুলোয়। ফখরুল বললেন, মেশিন গান পাহারা হাস্যকর নাটক। হেফাজতকে আর বাড়তে দেবে না পুলিশ। যেখানে প্রয়োজন সেখানেই কঠোর ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপিতে চালু হচ্ছে অ্যালার্ম স্কিম। আক্রান্ত হলেই কঠোর অ্যাকশন। ভোরের কাগজ, দোকান, শপিং মল বাইরে কড়াকড়ি, ভেতরে ভিন্ন চিত্র। কঠোর লকডাউন আসছে। 14 এপ্রিল থেকে কার্যকর। জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জন কেরির 4 ঘন্টার সফর। জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিবরণ তুলে ধরল ঢাকা। বিশেষ সম্মাননা পাচ্ছেন শেখ হাসিনা। সংগ্রাম, জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব। 1 বৈশাখ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। 3 জেলার 39 থানা ফাঁড়ি সহ শতাধিক স্থাপনায় সশস্ত্র পুলিশ মোতায়েন। করতোয়া, 14 এপ্রিল থেকে কঠিন লকডাউন। জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। চলবে না পরিবহন, বন্ধ থাকবে কলকারখানা। 2 সপ্তাহের লকডাউন না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। 7 দিনে শনাক্ত 49,000। টেবিলে আসা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম। করোনায় সবকিছু ছাপিয়ে দিয়েছে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
দর্শক দ্বারা দেশের এবং দেশের বাইরে দেখছেন সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। কবি জীবন দাসের মতন বলতে হয় যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। জায়জাদিনের শিরোনামটি পড়ছিলেন জি। যেটা আজ মুজিবনগর সরকার দিবস। প্রকৃত অর্থে এখানে একটু যোগ করার আছে। জি। এটা সকলে বলে, অনেকেই বলেছেন যে কেউ বলেছেন বিপ্লবী সরকার, কেউ বলেছেন প্রবাসী সরকার, এটা তো কেউ বলে বাংলাদেশ সরকার। মুজিবনগর সরকার, কিন্তু প্রকৃত অর্থে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। জি। এবং আজ বাংলাদেশ সরকারের সুবর্ণ জয়ন্তী। এটা সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা আপনাকে দেশবাসীকে। দেশবাসীকে। এবং আজকের এই দিনে সত্যি আমাদের যে অগ্রগতির ইতিহাস, সমৃদ্ধির ইতিহাস, এগিয়ে যাওয়ার ইতিহাস, এটা আজকের প্রজন্মের কাছে আমাদের তুলে ধরা দরকার এবং নির্মমভাবে। আপনি জানেন 25 তারিখ 1971 সাল মার্চের 25 তারিখে 12:20 বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বলেছিলেন তিনি এটাই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তার 1 ঘন্টা 10 মিনিট পরে বঙ্গবন্ধু শেখ মুজিব 32 নম্বর থেকে গ্রেপ্তার হন। এই গ্রেপ্তার নিয়েও কিন্তু অনেক রকম কথা এখনো বলবার চেষ্টা করেন। সেটা আমি খুব দ্রুত যে কথাটি বলি। জি। 72 সালে কোনো এক সময় প্রয়াত রাহাত খান, অধ্যাপক শামসুজ্জামান খান এবং ডক্টর মাজহারুল ইসলাম সহ আরো 3 জন মিলে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একটি আলাপচারিতায় বঙ্গবন্ধুকে এই কথা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন গ্রেপ্তার হলেন, আপনি তো পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। বঙ্গবন্ধু একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যদি গ্রেপ্তার না হতাম, পালিয়ে যেতাম, তাহলে ওরা আরো বেশি নির্যাতন চালাতো, আরো বেশি মানুষকে হত্যা করতো আমাকে না পেয়ে। 2, আমি যদি প্রবাসী সরকার কিংবা ওই সরকারে থাকতাম, প্রবাসে থাকতাম, তাহলে আমি একটা প্রমাণ সাইজের মুজিবই থাকতাম। কিন্তু আমি পাকিস্তানিদের হাতের বন্দী থাকায় সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাকে একটা প্রতীকে মনে পরিণত করেছিল এবং আমার নামের উপর দিয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছিল। এবং সেই ব্যাখ্যাটা আমাদের আজকে নতুন প্রজন্মের সামনে দেওয়া প্রয়োজন। এবং বঙ্গবন্ধু ওই জায়গায় বলেছিলেন যে তোমরা অধ্যাপক সাহেব আপনি আমার সাথে কথা মিলবে কিনা, মাজহারুল ইসলামকে বলেছিলেন যে আপনারা যে এত সহজে যে অস্ত্র পেয়েছেন, আপনারা যে সাহায্য পেয়েছেন, ভারত সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, এটা আমি অনেক আগে ঠিক করে গিয়েছিলাম। এবং সত্যি সত্যি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ব্যাপারটি, শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনি দেখেন 27শে মার্চে তার লোকসভায় তিনি কিন্তু প্রথম বিবৃতি দিলেন। এবং আমি আমার লেখায় গতকালকে উল্লেখ করেছি, বেশ বড় লেখা, bdnews24.com বেরিয়েছে, আমি উল্লেখ করেছি যে 296 বার শুধু লোকসভাতে ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য এসেছে। এটা একটা অসাধারণ ঘটনা। এবং তাজউদ্দিন আহমেদ যিনি প্রথম সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই তাজউদ্দিন আহমেদ কিন্তু 30শে মার্চের পরে 31শে মার্চে তিনি যখন আগরতলাতে পৌঁছান, তখন ওখানে গোলক মজুমদার, তিনি যে ভারতের যে বর্ডার গার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন ওই জনের, তিনি এসে প্রথমে কিন্তু তাজউদ্দিন সাহেবকে রিসিভ করেন। অর্থাৎ এই বিস্তৃত বর্ণনা কিন্তু আমাদের আজকে নতুন প্রজন্মকে জানানো দরকার। আচ্ছা, অবশ্যই জানানো দরকার। এবং এই সরকারকে যারা বলেন যে মুজিবনগর সরকার, আমি সংশোধন করে দিয়ে বলবো এটা বাংলাদেশের প্রথম সরকার। বাংলাদেশ সরকার এই প্রথম সরকারটি হয়েছিল বলেই পরবর্তীতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এমনকি আমি এখানে বসেও কথা বলছি। অতএব স্বাভাবিক কারণে এই সরকারের সুবর্ণ জয়ন্তী, সেই জয়ন্তীতে আপনি এখানে চ্যানেল আইতে কথা বলছি, দর্শকদের সামনে উপস্থাপন করছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আজকে একটু আজকের পরিস্থিতির দিকে যেতে চাই আমরা। করোনা পরিস্থিতি কেমন দেখছেন? লকডাউন আসছে, আবার কঠোর লকডাউন আসছে, লকডাউন চলছে, দোকানপাট খুলেছে। এর মধ্যে অবশ্য আরো একটা বিষয় আছে, জন কেরি ঘুরে গেছেন বাংলাদেশ। আমি এই করোনার যে পরিস্থিতি, এটা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি গতকালকেই ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন, সিয়াটল ভিত্তিক প্রতিষ্ঠান, যেটাকে IHME, তারা একটি প্রতিবেদন দিয়েছে এবং বাংলাদেশের মে মাসের মাঝামাঝি যে ভয়ঙ্কর রকম পরিস্থিতির সৃষ্টি হবে, তারা যে তথ্যগুলো দিয়েছে, আমরা কেউ চাই না যে এই পরিস্থিতিতে আমরা পড়তে চাই, আমরা পড়ব।
তারা বলেছে এমন একটি পরিস্থিতি হবে বাংলাদেশে ৭৪,০০০ শুধুমাত্র করোনা রোগীর জন্য আপনার বেড লাগবে এবং ৭,০০০ আইসিইউ লাগবে, ১৭,০০০ ভেন্টিলেটর লাগবে। তা সেরকম একটা পরিস্থিতিতে আমরা যদি যেতে না চাই, আমরা যদি স্বাস্থ্যবিধিটা মানি, আমরা যদি মাস্ক ঠিক মতো ব্যবহার করি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ৩ দফা নির্দেশনা অনেক আগেই দিয়েছেন। তিনি জানুয়ারি মাসের পর থেকে বলছেন যে মার্চ মাসে কিন্তু আমাদের দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি ৩ দফা নির্দেশনা বলেছেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন আপনাকে মানতে হবে এবং আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তারপরে বলেছিলেন যে একত্রিত জড়ো হয় এমন জায়গায়, বদ্ধ জায়গায় আপনারা কেউ একত্রিত হবেন না। এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখার, যেটা দূরে দূরে থাকা, এই ব্যাপারে তো অনেক নির্দেশনা এসেছে। পরবর্তীতে 18 দফা নির্দেশনা এসেছে, এটা গণমাধ্যমে এসেছে লকডাউন শব্দ হিসেবে। সরকার বলছেন যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধটা আমরা প্রকৃত অর্থে কার্যকরী করতে পারছি না, মান্যতার জায়গায় আমরা টানতে পারছি না। আপনি দেখেন যে ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, এই ব্রাজিলে 20 কোটি মানুষের জন্য যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, 3,30,000 মানুষ মারা গিয়েছে। এবং আজকের গণমাধ্যম বলছে, বিশ্লেষকরা বলছে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সম্পূর্ণরূপে ব্রাজিলের একটা ঐতিহ্য ছিল কিন্তু টিকা গ্রহণ করবার। ব্রাজিলে এখন প্রতিদিন 5,000-এর মতো মানুষ মারা যাচ্ছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেটা কি কারণে হয়েছিল? ব্রাজিলের প্রেসিডেন্ট প্রথমে বলেছিল করোনা লিটল ফ্লু, বলেছিল গরিবরা আরো গরিব হয়ে যাবে, যে কারণে লকডাউনের জন্য বিরোধিতা করেছেন। তৃতীয়ত লকডাউন জারি করেছিল কয়েকজন গভর্নর এবং মেয়র, তাদেরকে অত্যাচার হিসেবে তিনি আখ্যায়িত করেছিলেন। ভ্যাকসিন নেবেন না, নিরাপত্তার কথা বলেছিলেন। এমনকি হাস্যকর ভাবে ফাইজারের ভ্যাকসিনে মানুষ কুমিরে পরিণত হতে পারে এমন বক্তব্য লাখ লাখ ভ্যাকসিন কেনার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তা এই যে আজকে ব্রাজিলের এই সংকট যে দাঁড়িয়েছে এবং তার থেকে যে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের আইডিসিআর যেটা তথ্য জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, আইসিডিআরবি জানিয়েছেন যে বাংলাদেশের এই ভ্যারিয়েন্টটা ভয়ঙ্কর ভাবে আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। এমন একটি পরিস্থিতিতে আপনি পত্রিকা শিরোনামে পড়লেন কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইনের ইতিহাস তো আমাদের নতুন না। আমি আপনি শ্রীকান্ত উপন্যাসে পড়েছি শরৎচন্দ্রের, সেখানে তাকে বার্মাতে যাওয়ার সময় ওর মধ্যে কিন্তু উল্লেখ আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে, ডাক্তার এসে বলছে যে আপনি কি মেডিকেল সার্টিফিকেট এনেছেন? বলেছেন আসেননি, বলে তাহলে তো আপনাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। স্প্যানিশ পুরুষ সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবার সহ ওই কলকাতার জায়গা থেকে তারা অনেক দূরে বাগানবাড়িতে কোয়ারেন্টাইনে গিয়েছিলেন। আমরা এগুলো তো ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না। স্প্যানিশ পুরুষ সময় প্রথম ধাক্কায় যত মানুষ মারা গিয়েছিলেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ মারা গিয়েছিলেন দ্বিতীয় ধাক্কায়। তখন তো এত উড়াল ছিল না, তখন সংক্রমিত হওয়ার পরিস্থিতি কম ছিল, তারপরও এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। আমি আর একটা বিষয় একটু উল্লেখ করি, আপনি যদি অনুমতি দেন। আমাদের অনেকগুলো জায়গায় কিন্তু কাজ করবার আছে এবং খুব কঠোরভাবে কিন্তু আমি যদি আপনার সাথে একটু যুক্ত করে আসি যে ব্রাজিল তো আমাদের দেশে করোনা ভাইরাস এক্সপোর্ট করেনি, কিন্তু আমাদের মানুষ তো আমরা নিয়ে এসেছি। কিন্তু আমরা যে লকডাউন কোয়ারেন্টাইনের কথা বলছেন এয়ারপোর্ট থেকে বা অন্যান্য পোর্ট থেকে মানুষগুলোতে আমরা আসতে দিয়েছি, তাদের সাথে আসতে দিয়েছে শুধু একটু বললে হবে না। আপনারা জানেন যে উহান শহর থেকে, আসম ভাই, উহান শহর থেকে যেখানে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি প্রথম থেকে শুরু হয়েছিল, ওখান থেকে উৎপত্তি তো, সেই উহানের ছাত্রদেরকে কিন্তু ঠিক যথাযোগ্যভাবে এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা নিয়ে আমরা কিন্তু আনতে পেরেছি। এটা আমাদের অনেকেই কিন্তু আমাদের প্রশংসা করেছে। পরবর্তীতে ইতালি থেকে যাত্রীরা এসে যে হইচই, যে পরিস্থিতি এবং যে এয়ারপোর্টের ভিতরে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা শেষে ছেড়ে দিয়েছি এই যে পরিস্থিতিগুলো, এটার জন্য আমাদের সকলের অনেক কঠিন অবস্থা নেওয়া উচিত। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, এই বিষয়টা এখন যেহেতু আমাদের হাসপাতাল, ভেন্টিলেটর, আইসিইউ, হাই ফ্লো অক্সিজেন, এগুলো তো সংকট। আমরা সাধারণত দুর্যোগ মুহূর্তে আমাদের যে প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে থাকি। আমাদের যেই পরিস্থিতির যেই পূর্বাভাসের কথা বললেন আপনি, মে মাসে হতে পারে, সেই ক্ষেত্রে কি আমরা আমাদের এই দুর্যোগকালীন তাদের সুযোগ সুবিধা কি নিতে পারি? তাদের যেহেতু সেই কাজ চলছে, ওয়ারফিল্ডে কাজ করে, আপনি দেখবেন আগামী কাল পরশুর মধ্যে এইগুলো কিন্তু বিস্তৃত হচ্ছে। ইতিমধ্যে রাজশাহী ডিভিশনে আপনার প্রায় 125টি আইসিইউর
স্থাপন আমরা দেখতে পাবো কাল পরশুর মধ্যে। এর কিন্তু এগোচ্ছে কাজ, কিন্তু আরো বেগে এগোনো হচ্ছিল। এবং সেটার জন্যই আরেকটি ব্যাপার, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য দুটো আমি একসঙ্গে যোগ করি। 23শে মার্চ নিউ ইয়র্ক টাইমসের একটি তথ্য বিবরণীতে আসছে যে যারা ভ্যাকসিন নিয়েছেন ডাবল ডোজ, মানে দুটো ডোজ সম্পন্ন করেছেন, তাদের 8,121 জনের মধ্যে করোনা আক্রান্ত পেয়েছেন মাত্র 4 জন। এবং ক্যালিফোর্নিয়াতে 14,990 জনের মধ্যে 7 জন করোনা আক্রান্ত পেয়েছেন। এবং যে কথাটি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, যেহেতু ওষুধ বিজ্ঞানের একজন নগণ্য ছাত্র আমি, আমার পর্যবেক্ষণে বলে যারা এর মধ্যে এই যে করোনায় গত 1 মাসে আক্রান্ত হয়েছেন, যারা ইতিমধ্যে এর পূর্বে 4 সপ্তাহ পরে আক্রান্ত হয়েছেন প্রথম ডোজ নেওয়ার পরে, তাদের ফুসফুস কিন্তু কম আক্রান্ত হয়েছে, তাদের সুস্থতার হার অনেক বেশি। এই কারণে ওই রিপোর্টে উল্লেখ আছে, সেই রিপোর্টটা মিলছে আমার। তারা বলছে, নিউ ইয়র্ক টাইমস যেটা বলছে, ফাইজারের ভ্যাকসিন 14 দিন পরে 52% রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, মডার্নার ভ্যাকসিন 14 দিন পর 50.8% সুরক্ষা তৈরি করে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 64.1% প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কতদিন পর? 14 দিন পর, প্রথম ডোজ দেওয়ার পরে। এটা ব্যাখ্যা অনুযায়ী। আর ডাবল ডোজ নেওয়ার পরে 14 দিন 21 দিন পরে ফাইজারের ভ্যাকসিন 95%, মডার্না ভ্যাকসিন 94% এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 90%। তার মানে কি কোনো ভ্যাকসিনই 100% সুরক্ষা দেয় না, একমাত্র সুরক্ষা দেয় স্বাস্থ্যবিধিমালা। অর্থাৎ সেইটাও কিন্তু আমাদের কিন্তু নজর দিতে হবে। আমি এই ব্যাপারে বেশি বাকবিস্তার না করে শুধু এইটুকু বলবো, আপনারা দয়া করে যে কথাগুলো আমরা শুনছি গণমাধ্যমে, যে আমার ক্ষতি হলে আমার হবে, আপনার কি, এটা বলবার কোনো সুযোগ নাই। আপনার ক্ষতি মানে আপনার ক্ষতি না, আপনি সংক্রমিত করছেন, আপনি মানুষের জনস্বাস্থ্যকে, আপনি জনগণের জনস্বাস্থ্যকে আপনি বিপর্যয়ের মুখে ফেলছেন। অর্থাৎ আপনি আর আপনাতে নাই, আপনি সমগ্র ব্যবস্থার মধ্যে। অর্থাৎ এইটা যদি আপনি না অনুসরণ করেন, তখন সেই রবীন্দ্রনাথের ভাষায়, ক্ষমা যেখানে ক্ষুরোদের বনতা, হেরুদ্ধ কঠোর জন হতে পারি তোমার আদেশে। আপনি জন কেরি যখন বাংলাদেশে এসেছেন, আমার সেই কথা মনে পড়ছে, 1997 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব নিলেন, তার 1 বছর পর মাইক্রোক্রেডিট সামিটে মাননীয় প্রধানমন্ত্রী বিল ক্লিন্টনের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে বিল ক্লিন্টন তিনি বাংলাদেশের আগের সরকারের, অর্থাৎ 21 বছর আগের যে সমস্ত ঋণ, সেই ঋণের একটি অংশ মওকুফ করতে চেয়েছিলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের জলবায়ু যে অভিঘাত এবং বিপর্যয়, সেই খাতে ট্রাস্টে এই টাকাটা তিনি জমা দেবেন, তাই দিয়েছিলেন। যে কারণে 2015 সালে তিনি কেউ চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ হয়েছিলেন। এবং তারই যখন এটা দেওয়া হয়, উপস্থিত ছিলাম, যেহেতু বলা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী যিনি সরকার পরিচালনা থাকা অবস্থায় এই কয়েক বছরে তিনি বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনে, বিশেষ করে আপনার বনজ সম্পদ বৃদ্ধি পেয়েছে 7 থেকে 8%, এটা তারা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখেছিল। এবং তিনি, এই যে আপনি বলছেন, আমি জেনেভাতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেখানে প্রথম 2009 সালে, এবং সেই জেনেভা সম্মেলনে বান কি মুন, তখন জাতিসংঘের মহাসচিব, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলেছিলেন, আমি দিব্য চোখে দেখছি আগামী দিনের যেই জলবায়ুর যে অভিঘাত, সেই অভিঘাত মোকাবেলার জন্য যে লড়াই বিশ্বব্যাপী, সেই আন্দোলন নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা আজকে তিনি দেখেন বদ্বীপ পরিকল্পনা করেছেন। বাংলাদেশ 2100 সালে তিনি থাকবেন না, কিন্তু তিনি যে নেদারল্যান্ডসের সাথে যে তিনি যে প্রকল্প করেছেন, এইটা পৃথিবীতে কিন্তু পথ দেখাচ্ছে। যে কারণে আজকে জলবায়ু পরিবর্তনের অনেকগুলো বিষয় আমাদের আছে। প্যারিস চুক্তির থেকে ডোনাল্ড ট্রাম্প, আগের প্রেসিডেন্ট, তিনি সরে গিয়েছিলেন। সেখান থেকে জন কেরি যখন এখানে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে এটা কিন্তু 1 মিনিট সময় পাবো আমরা। সেই জন্য আমি বলি যে আমাদের অনেকগুলো অগ্রগতির জায়গা আছে, অগ্রগতির ইতিহাস আছে। গত 50 বছরে যে কথাটি বললাম, সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ সরকারের, আমাদের এগিয়ে যাওয়ার অনেক কিন্তু পথ রয়েছে, আমরা আরো এগোতে পারবো। আমি একটা জায়গায় শুধু একটু যোগ করতে চাই,
যে অনেক কিছু কঠোর হওয়ার প্রয়োজন আছে, সেই কঠোরতা যেন আমরা সকলে মিলে পালন করি। আপনি দেখেন নরওয়ের প্রধানমন্ত্রী শেষ করতে হচ্ছে গতকালকে তিনি 2 লক্ষ টাকা বাংলাদেশি টাকার জরিমানা দিয়েছেন, পুলিশ তার জরিমানা করেছে। অতএব কঠোরতা খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, দর্শকদের শুভেচ্ছা। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।